আমরা বললাম কি আমরা বাংলাদেশি নয়, তা কোনো মাতেই মানলাম না। আমরা পা হাতেও ধরলাম, ওদের মেলে পা হাতে ধরলাম, কানলাম কাটলাম, তারপরে ধর আমরা পুশিং করে দিলে। পুশ ইন, ঠেলে দেওয়া। বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের সীমান্ত পার করে দেওয়া। বাংলাদেশের কাছে ভারত সরকারের এই অবৈধ পদ্ধতির নাম পুশ ইন, ভারতের কাছে সেটাই পুশ ব্যাক। ইংরেজি না জানা সোনালি অত সূক্ষ্ম তফাৎ বোঝেন না। সোনালি জানেন সেই 5 মাস 10 দিনের কথা, বাংলাদেশের জঙ্গলে, শহরে শহরে, আর শেষমেশ জেলে আতঙ্কের 5 মাস 10 দিন। আর জানেন ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও ভারত সরকারের কাছে ঘাড় ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা। দিল্লিতে আমাদের 25-20 টাকা রইতাম, ওইখানে আমাদের বিয়ে শাদী ছিল। ওই যুগিতে থাকতাম, একটু যুগি এমনি ঘোরাঘুরি, তো ওইটাতে ভাড়াতে থাকতাম যুগিতে। আমি বাসা বাড়ি কাজ করতাম, ঝাড়ু পোছা বেড়াতাম, ঘরে ঘরে করে বেড়াতাম। আর আমার স্বামী কাবারেরই কাজ করতো, বাচ্চারাকে স্কুলে ভরেছিলাম, সব করতাম। তো কোনো দিনও হয়নি হটকা আমার স্বামীকে ধরলো। আধার কার্ড ছিল, গায়ের রেশন কার্ড ছিল, প্যান কার্ড ছিল, সব ছিল, দেখালাম, তাও কোনো মতেই শুনলে না। থানায় ভরে আমরাকে থুন দিলে। আমরা বললাম কি আমরা বাংলাদেশি নয়, তা কোনো মতেই মানলে না। 2025 সালের জুন মাস। সন্তান সম্ভবা সোনালী খাতুন, তাঁর স্বামী দানিশ শেখ এবং তাঁদের 8 বছরের ছেলেকে বাংলাদেশি অভিযোগে অসম সীমান্তে বাংলাদেশের জঙ্গলে ছেড়ে আসে বিএসএফ। 10 দিন কেটেছিল সে জঙ্গলেই। বীরভূমে নিজের বাড়ির দাওয়ায় বসেও সোনালীর চোখে মুখে যেন সেই প্রথম রাতের জঙ্গলের আঁধার। করে নদী আর জঙ্গল আর কিছু দেখা যায় না, অন্ধকার আর খাড্ডাল, ছেলেপিলেরাও কাঁদছে। কী করবো, ওই নদীর পানি খেয়ে গুজারা করতাম বাচ্চারাকে নিয়ে। আমরা তো চিনি না কোন দিন দিয়ে। 10 দিনের পর একটু গ্রাম দেখতে পেলাম, তো এই নদী ছিল, ওইটা নদীটা পার করলাম, বেশি পানি ছিল না, পার করে তখন কুড়িগ্রাম গেলাম। কুড়িগ্রামের লোক আবার সাহায্য করলে, খিলেলে মিলেলে, কানলাম ওদের কাছে, হোটেলে কিছু খিলেলে মিলেলে, খিলেন দিলেন। একদিন ছিলাম ওই সে বাংলাদেশে কুড়িগ্রামে। জঙ্গল থেকে গ্রাম, সেখান থেকে ঢাকা শহর, ভিক্ষে করে দিন গুজরান, তারপর চাঁপাই নবাবগঞ্জ এবং অবশেষে বাংলাদেশি পুলিশের হাতে ধরা পড়ে জেল। ভারত সরকার বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা দিয়ে সীমান্ত পার করে দিয়েছিল। বাংলাদেশ সরকারের খাতায় সোনালীদের পরিচয় হয় ভারতীয় অনুপ্রবেশকারী। ওরা কি বলছে কি এই যত কাগজ সব ফ্যাক, মানে জাল কাগজ দিয়ে পাঠাচ্ছে। আর আমরা জাল কাগজ আমরা কোটি টাকা করবো। আমাদের শ্বশুরে, তার দাদা শ্বশুরে, তার চাচাদের সবই আমাদের আসল। তো আমরা জাল কাগজ কোটি টাকা আমরা পাবো। তোরা জাল লোক বলি, তোরা ভারতকে ইন্ডিয়ার লোককে তোরা পাঠালে বাংলাদেশ। আমার ননদকে পাঠান দিলে বাংলাদেশকে, আমার নন্দুকে পাঠান দিলে, ভাগিনাকে পাঠান দিলে। ভাগ্নি তো আমাদের কাছে আছে, রাত দিন যখন কাঁদছে তখন তো নিজের মায়ের মতন লাগছে বুকে আঘাত। কিন্তু ওরও মা থাকলে কাছে মায়ের মতন যেত, বুকে ঢুকতো। দিয়ে কোনোখান যাচ্ছে, যাই আসছে ছেলে মামি বলতে লেগে মা বলছে, তখন নিজের কলজায় ভাবছে কি বাপরে। আমার ননদদের লেগে আমাকেই বলছে মা, ছোট বাচ্চা আমার তো বলে আমাকে বহুত কষ্ট লাগতো। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে 12 ডিসেম্বর মালদা সীমান্ত দিয়ে সোনালী ও তার ছেলেকে ভারতে ফেরানো হয়। সোনালীর স্বামী দানিশকে ফেরাতে এখনও রাজি হয়নি ভারত সরকার। চিন্তা তো হচ্ছে কি কখন ফিরে আসবে, কি করছে আল্লাহ জানে। ওরাও তো বাংলাদেশি নয়, তাও কেন এত ডকুমেন্টস লাগছে, এতই লাগছে। আর যখন আমরাকে আনা হচ্ছে, তো এত ডকুমেন্টস বাপ দাদা সবারই ডকুমেন্টস চেয়েছে। যখন আমরাকে পাঠানো হলো তখন তো কোনো ডকুমেন্টস চাইলে না, কোনো করলে না, পুস্তাচ করলে না, কিছু করলে না। আমরা এমনি পাঠিয়ে দিল। তাড়াতাড়ি যেমনি আনার ব্যবস্থা করে, ওরা তাড়াতাড়ি স্বামী না হলে তো কিছু হবে না, তো খরচ কে করবে। আমার ছেলে মেয়ে বাবা বলছে, ওরা দুটো ছেলে বাবা বলতে পারে না। জিওটা জানে এখন হারাই, তো যখন বাবা বলতে পারে না তখন ওদের কী দাম আছে। এখন যতদিন না দেশে ফিরবে ততদিন আমাদের কোনো ভরসা নেই।
ঘরে ফেরা হয়নি সুইটি বিবিরও। সোনালির পাশের গ্রামেই বাড়ি। সোনালির মতোই দিল্লিতে গৃহ শ্রমিকের কাজ করতেন। সোনালিদের সঙ্গেই সুইটি আর তার 2 নাবালক ছেলেকে বাংলাদেশে পুশব্যাক করেছিল বিএসএফ। চিন্তা তো লাগবে কি ও চলে এলো একসঙ্গে থেকে, ওরা এলো না কেন এখন? ওই 1 সপ্তাহ 10 দিন পরে একদিন কল করে। ওগুলো মানে যেরকমই থাকুক, কিন্তু একটা চিন্তা তো থাকবে কি আমি অন্য দেশে আছি। গ্রামে জেলে সে কথা আলাদা, না খেলেও বাড়িতে ভালো আছে। ওরা বহুত দিনের এখানকার 1952 সালের ডকুমেন্টস আছে, তাও ওদেরকে বাংলাদেশ পাঠিয়ে। চাইছি যেমন তাড়াতাড়ি ফিরে আসে। অনেক দিন হয়ে গেল, 7 মাস পার হয়ে গেল। কাঁদাকাটি করছে, যখনই ফোন করছি তখনই কাঁদাকাটি করছে। ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী তাড়ানোর জন্য এসআইআর চলছে। নাগরিকত্ব প্রমাণের দায় বর্তেছে ভোটারের উপরেই। তার জন্য লম্বা নথির তালিকা ধরিয়েছে নির্বাচন কমিশন। তাতে আধার কার্ড, ভোটার কার্ড মান্যতা না পেলেও জায়গা পেয়েছে 2002 সালের ভোটার তালিকা। সেই 2002 সালের ভোটার তালিকায় কিন্তু সোনালির বাবা মায়ের নাম রয়েছে। আর আপনার 509 আছে জ্যোৎস্না বিবি। ভদু শেখ হচ্ছে সোনালির বাবা, জ্যোৎস্না বিবি হচ্ছে সোনালির মা। 2002 সালের এটা লিস্ট। বাংলাদেশের আদালতে সোনালি সুইটিদের হয়ে লড়াই চালাতে চাঁপাই নবাবগঞ্জ গিয়েছিলেন স্থানীয় সমাজকর্মী মাফিজুল শেখ। 44 দিন বাংলাদেশে কাটিয়ে সোনালিদের দেশে ফেরার দিনই ফেরেন। সুপ্রিম কোর্ট বলেছে মানবিক খাতিরে সোনালি এবং সোনালির 8 বছরের ছেলেকে দেশে ফেরানোর জন্য। তার জন্য সোনালি আর সোনালির ছেলে সাবির শেখকে ফিরিয়েছে। ডেপুটি হাই কমিশনার মনোজ কুমার, বাংলাদেশে যে রাজশাহীতে যিনি আছেন, তিনি সোনালি আর সোনালির ছেলেকে নিল। তা কিন্তু ওখানকার লোকের দাবি রেখেছিলেন বা প্রশাসনও দাবি রেখেছিলেন কি একই কেসের সবগুলো আসামি। 2জনকে ফিরাবেন আর 4 জনকে রেখে যাবেন, সেটা কি করে হয়? কিন্তু 2জনকে যখন নিয়ে বর্ডারে নিয়ে আসা হলো, বাকি 4 জনকেও কিন্তু বর্ডারে নিয়ে আসা হয়েছিল। সুইটি, দানিশ এবং সুইটি 2 ছেলেকে। আমার কাছে তার ভিডিও আছে। সমস্ত মানে আপনার প্রেস বিপো হয়ে গেল। সোনালিকে যখন আমরা বর্ডার ক্রস করলাম, সোনালি আর সোনালির ছেলেকে ডেপুটি হাই কমিশনার মনোজ কুমার বর্ডার, আমাদের ইন্ডিয়ার বর্ডারে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর সিধা ও কিন্তু আবার রাজশাহী চলে গেল। বাকি এই 4 জন রাত 8:30 পর্যন্ত অপেক্ষা করলো বাংলাদেশ বর্ডার সিকিউরিটি। 8:30 পর্যন্ত অপেক্ষা করলো। তারপর কিন্তু ইন্ডিয়ান বিএসএফ 0 পয়েন্টে আর গেল না, তাদেরকে নিয়েও এলো না। দিল্লি পুলিশ আটক করার পর সোনালিদের সাময়িকভাবে ঠাঁই হয়েছিল দিল্লির এক ডিটেনশন ক্যাম্পে, যার নাম ভারত ঘর। ধরা পড়া নথিহীন বিদেশিদের রাখার ব্যবস্থা সেখানে। পরিযায়ী শ্রমিক সোনালিদের কাছে দিল্লিটাই বিদেশ, আর দেশ বলতে বীরভূমের গ্রাম। দিল্লি পুলিশ আটক করার পর সেই দেশেই ফিরতে চেয়েছিলেন সোনালি। বলেছিলেন আর কখনো দিল্লি আসবেন না। ওই ভয় বসে গেছে, আর যাবো না দিল্লি। কী করবো, দুটা রুটি কম খাবো, একটু খাবো, তা বলে তাও দিল্লি যাবো না। দিল্লি তো অনেক কষ্ট ঝেললাম, ওই দিল্লি যাওয়ার জন্য তো বিনা কারণে বিনা জুরুমে আমরা জেলও দেখতে হলো। আমরা জেলের মুখ কোনদিনও দেখিনি, জেল থানা সব দেখতে হলো। এতটা আমরা গরিবের সংসারে বলে আমরা জেল ছিলাম, ছেলেদের বানাবো বলে আমরা জেল ছিলাম। কি ছেলেকে পড়ে কোনো একটা কিছু মানে সংসারে একটা যেমন হতে পারে আমাদের বলে আমরা জেল ছিলাম বিদেশ দিল্লি। আপনারা এবার আমাদেরকে কাম দিতে পারেন, কোনোভাবে আপনারা আমাদেরকে কাম দিতে পারেন, যেমন স্কুলের কাম, কি হাসপাতালের কাম, কি ঝাড়ু পোছার কাম আমাদেরকে দিতে পারেন আপনারা। তো আমরা বিদেশ যাব না, আর আপনারা না দিতে পারেন আমাদেরকে, আমরা তো বিদেশ যেতে হবে। কে জানে, আমার ছোটো যখন বালক আছে তখন আমাদেরকে বালকটা আমাদেরকে মানুষ করতেই হবে আমাদেরকে, বালকের লেগে আমাদের যেতেই হবে আমাদেরকে। দেশ বিদেশ, নাগরিক, অনুপ্রবেশকারী, পুশব্যাক, এসব কঠিন শব্দে ভারী হয়ে সন্ধ্যা নামে বীরভূমের মুরারইয়ে। সেখানে 2 বাড়িতে গত বছরের জুন মাস থেকেই সন্ধ্যা চলছে। দানিশ, সুইটি আর সুইটির 2 ছেলে কবে দেশে ফিরবে? আঁধার ঘন হয়, অপেক্ষারা দীর্ঘতর।